আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি সাইনাজ আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং নিখুঁতভাবে প্রিন্সেস কাট ব্লাউজের স্টিচিং করা যায়। যারা নতুন শিখছো বা নিজেদের কাজকে আরও প্রফেশনাল করতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি স্টেপ বাই স্টেপ আজকের টিউটোরিয়াল। প্রথমেই আমি যেটা আগের ভিডিওয় দেখিয়েছিলাম যে কাটিং করে রেখেছিলাম প্রিন্সেস কাট ব্লাউজটা, তারই স্টিচিং পদ্ধতি আজকে দেখাবো। তো প্রথমেই আমি ব্যাক পার্টটা আগে কমপ্লিট করে নেব। তো সেটা কিভাবে করব, এভাবে আমি মেন ফ্যাব্রিকের ওপরে অস্ত্রটাকে এভাবে বিছিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে আমি টেকিং দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। টেকিংটা কিভাবে দেব, তো মিডিল থেকে আমি কোমরের মাপ অনুযায়ী ঠিক মাঝখানে মেন পার্ট থেকে মাঝখানে আমি মার্ক দিয়ে দেব। মানে আমার ফিটিংসের মাপের সঙ্গে মিডিল থেকে ঠিক মাঝখানে মার্কটা দিলাম, আর ঠিক এভাবে এদিকেও আমি ফোল্ড করে মাঝখানে দিলাম। এবার ওপর থেকে 4 ইঞ্চ বরাবর টেকিংয়ের জন্য মার্ক দিয়ে দিলাম, যেটা আমি আগেও কাটিংয়ে দেখিয়েছিলাম। তো এইভাবে আমি দুটো টেকিংয়ের জন্য দুটো সোজাসুজি লাইন ড্র করে নিয়ে এবার স্টিচিং দেব। কিন্তু স্টিচিংটা আমি কিভাবে দিচ্ছি লক্ষ্য করলেই বোঝা যাবে যে প্রথমে আমি দুটো পার্টের ওপর এমনি সামনের দিক দিয়ে স্টিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি রাইট সাইডের স্টিচটাও দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এভাবে টেকিংটা দেওয়ার কারণ এইটাই যে সামনের দিক থেকে এবং পেছন দিক থেকে দুদিক থেকেই এটা দেখা যায় না। তো ঠিক এইভাবে অস্ত্রটা এভাবে উল্টো করে নিয়ে এদিক থেকে আমি 1/2 ইঞ্চ বরাবর রেখে টেকিংটা দিয়ে নেব। এতে করে কি হবে, উল্টো দিক থেকেও টেকিংয়ের কাপড়টা দেখা যাবে না, আর সোজা দিক থেকে তো দেখতে খুবই সুন্দর লাগে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি, ঠিক এইভাবে। আরও একটা পার্ট আমি টেকিং দিয়ে নেব ঠিক একই প্রসেসে। 1/2 ইঞ্চ বরাবর সোজাসুজি রেখে এভাবে টেকিংটা দিতে হবে। তো এখানে 2 টাইমস স্টিচিংটা দিলে খুবই ভালো হয়, মজবুত আর টেকসই হয়, যেটা আমি সবসময়ই করে থাকি। এবার আমি কোমরপটিটা দিয়ে নেব। তো কোমরপটির জন্য আগেই আমি ফ্যাব্রিক কাট করে রেখেছিলাম। এখানটা একটু 1/2 ইঞ্চ পরিমাণ একটু কাপড় এক্সট্রা রেখে ফোল্ড করব, কারণ এখানে হেম স্টিচ দেওয়ার সময় ওখানটা কাপড় খুব টান পড়ে। সেজন্য আমি একটু লুজ ওখানটা রেখে দুটো টেকিনের কাছে রেখে কোমরপটিটা অ্যাটাচ করে নিচ্ছি। এইবার পটিটাকে সোজা করে রেখে ওপর দিক থেকে একটা টপ স্টিচ মানে চাপ সেলাই যেটা বলে থাকি সেটা দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। এবার আমি সামনের পার্টটা কমপ্লিট করে নেব। তো সামনের পার্টটাও কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। অস্ত্রটাকে সরিয়ে মেন ফ্যাব্রিকটা রেখে আমি আগে স্টিচ চালিয়ে নিচ্ছি। এটা করলে কি হয়, ইন্টারলক মেশিনের প্রয়োজন পড়ে না। তো সেই স্টিচটাই আমি দেখিয়ে দিচ্ছি। আজকের স্পেশালি স্টিচিংটা এই কারণেই দেখানো। এবার মেন ফ্যাব্রিকটার ওপরে অস্ত্রটা ঠিক এভাবে উল্টো করে রেখে ঠিক এইভাবে স্টিচ দিতে হবে। আর দুটো পার্ট সোজা করে রেখে কোনো পার্ট টান দেওয়া চলবে না। হালকা আলতো হাতে এভাবে আস্তে আস্তে স্টিচটা দিয়ে যেতে হবে। এখানে যদি কোনো পার্ট টান পড়ে যায় তাহলে একদম ফিনিশিং ভালো হবে না, মানে শেপটা একদমই দেখতে ভালো লাগে না। ঠিক আমি যেভাবে দিলাম, এবার আমি দেখিয়ে দিচ্ছি দুই সাইড থেকেই স্টিচটা আমার দেখা যাবে না। আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। আমার শেপটা দেয়া হয়ে গিয়েছে। এবার উল্টো দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার একটুও দেখা যাচ্ছে না কাপড়টা। তো এইভাবে দিলে কি হয়, কাপড়ের ফিনিশিং ভালো আসে। এবার আমি হুকাই পট্টির পটিটা লাগিয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওতেও দেখানো আছে কিভাবে হুকাই পট্টি লাগানো হয়, কিন্তু আজ যেহেতু ইন্টারলক না দিয়ে কিভাবে ব্লাউজের ফিনিশিং আনা যায়, সেই জন্যই আমি সেই প্রসেসটাই দেখাতে চাইছি। এবার কোমরের পটিটা আমি অ্যাটাচ করে নেব। এখানে 2 ইঞ্চ পরিমাণ কাপড় বাড়তি রেখে এখানে কোমর পট্টির জন্য কেটে নিয়েছিলাম 2 ইঞ্চ পরিমাণ রেখে সোজা কাপড়ে এভাবে একটু করে
যেখানে মানে আমার প্লেটটা দেওয়া হয়েছে ওখানে একটু 1/2 ইঞ্চ মতো কাপড় এক্সট্রা রেখে এভাবে পটিটা বসাতে হবে। ঠিক যেভাবে আমি বসালাম। আর ওপর দিক থেকে তো চাপ সেলাই দিতেই হবে এভাবে ঠিক। আর 1/2 ইঞ্চ পরিমাণ ফোল্ড করে নিয়ে এটা হেম দিতে সুবিধা হয়। সেজন্য আমি এখানে একটু স্টিচটা দিয়ে দিলাম। এবার ফোল্ড করে নিয়ে হাতে হেম স্টিচ লাগিয়ে দেবো, মানে তুরপাই লাগিয়ে দেবো এইভাবে ঠিক। তো ঠিক আরও একটা পার্ট আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এইবার আমি আইপট্টি তৈরি করে নেব। মানে একই প্রসেসে করে নেবার পর আইপট্টিটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি। বাড়তি কাপড়ের সঙ্গে মেন ফ্যাব্রিকের সঙ্গে একটু আমি অস্ত্র কাপড় নিয়ে এভাবে উল্টো দিক থেকে বসিয়ে এভাবে স্টিচ চালিয়ে দিচ্ছি, যাতে ফোল্ড করলে সোজা দিকে এসে ফোল্ডিংটা পড়ে। আর এখানে অবশ্যই ফোল্ড করে নিয়ে স্টিচটা দিতে হবে। নখ দিয়ে চেপে চেপে বসিয়ে এবার এভাবে ফোল্ড করে এখানটায় দিয়ে দিতে হবে। আর চাপ সেলাইটা অবশ্যই সুন্দর নিখুঁতভাবে দিতে হবে। এখানটা বাড়তি কাপড়টা কেটে নিয়ে এখানে ফোল্ড করে নিয়ে এখানটা ফিনিশিং দিতে হবে, ঠিক যেভাবে আমি দিচ্ছি। আর অবশ্যই আরও একটা স্টিচ এর পাশ দিয়ে দিয়ে দিতে হবে। এতে করে কি হয়, আইপট্টিতে দুটো স্টিচ হলে দেখতে সুন্দর লাগে। এইবার আমি কোমর পট্টিটাও এর সঙ্গে স্টিচ দিয়ে নিচ্ছি। আর যেখানে প্লেট দেওয়া হয়েছে, যেখানে শেপ দেওয়া হয়েছে ওখানে 1/2 ইঞ্চ পরিমাণ একটু বাড়তি কাপড় ফোল্ড করে নিয়ে পটিটা এভাবে অ্যাটাচ করে নেব। আর অবশ্যই ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে ফোল্ড করলে ফিনিশিংটা ভালো আসে। ঠিক এইভাবে। আর হেম স্টিচ দেবার সুবিধার্থে আমি এখানে 1/2 ইঞ্চ পরিমাণ এভাবে ফোল্ড করে নিয়ে এখানে স্টিচ দিয়ে দেব, ঠিক এইভাবে। এবার আমি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে, কিন্তু তুরপাইটা আমি পরে দিয়ে দেব। এইবার আমি ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্ট অ্যাটাচ করব, কিন্তু নেক কতটা নেব কিংবা শোল্ডার কতটা নেব সেটা ফ্রন্ট পার্ট বসিয়ে মার্ক করে নিলাম। এতে করে কি হয়, শোল্ডারটা জয়েন্ট করলে খুব নিখুঁতভাবে হয়। তো এভাবে আমি মার্ক করে নিয়ে আমার যেহেতু 6 ইঞ্চ আছে নেক, তো এইভাবে কাট করে দিলাম। দিয়ে ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্টটা এভাবে শোল্ডার অ্যাটাচ করব। এখানেও একটা প্রসেস আছে। তো তার আগে আমি নেকলাইনটা ঠিক করে নিচ্ছি, সরি, এখানে আমি গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো গলার পট্টিতে পাইপিং কাপড় দিয়ে এখানে অ্যাটাচ করতে হবে। যদি এই ভিডিওয়ে বুঝতে অসুবিধা হয়, আমার এর আগে ভিডিওয় সুন্দরভাবে দেখানো আছে, তো সেটা দেখলেও হবে। আর যদি অসুবিধা কিছু মনে হয় তো আমাকে কমেন্ট করলেও হবে। নেক পট্টির ওপরে আমি আলাদা ভিডিও এনে দেখাবো। এভাবে ছোট ছোট কাট দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়ার সুবিধা একটাই, যে যখন ফোল্ড করা হয় তখন জিনিসটা সুন্দরভাবে পড়ে যায়। তো সেই জন্য চাপ সেলাইটা দিয়ে নিতে হয়। এইবার আমি ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্ট অ্যাটাচ করব। তাও শোল্ডারটা কিভাবে করব, এখানে একটা নিয়ম আছে। তো এইভাবে ফোল্ড করে নিয়ে ফ্রন্ট পার্টটা তার উপরে ব্যাক পার্টের পটিটা দিয়ে নিয়ে এইভাবে করতে হবে। আর অবশ্যই স্টিচটা 2 টাইমস দিতে হবে। এতে করে কি হয়, স্টিচটা 2 বার দিলে মজবুত হয়। আমি আরও একবার স্টিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইবার ফোল্ড খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফিনিশিং আছে শোল্ডারে, ঠিক এইভাবে। এবার স্লিভসের জন্য আমি ফ্যাব্রিকটাকে তৈরি করে নিচ্ছি। আমি যখনই অস্ত্র কাপড়ে স্লিভস করি, তো প্রথমেই আমি স্লিভসটাকে অস্ত্র কাপড়ের সঙ্গে চারিদিক দিয়ে স্টিচ দিয়ে নিই। কারণ
আমার কোনো রকম ক্রিজ পড়ে না কাপড়টাকে আগে থেকে যদি আমি এভাবে স্টিচ দিয়ে তৈরি করে নিই। আর চারিদিক স্টিচ দেওয়ার পর বাড়তি কাপড়টা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিই। এতে করে কি হয়, যেভাবেই স্টিচ করি না কেন কাপড়ের ভাঁজও আসবে না আর ফিনিশিং ভালো হবে। এবার আমার যেহেতু স্লিভসে এক্সট্রা কাপড় কম ছিল ফোল্ড করার জন্য, আমি এখানে 2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা কাপড় নিচে অ্যাড করে নিয়ে এভাবে অ্যাটাচ করে নিয়ে ওপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি, যাতে বাড়তি কাপড়টুকু ভেতর দিকে হেম সেলাই দিলে ফোল্ড হয়ে যায় আর দেখতেও খুব একটা খারাপ লাগবে না। এইভাবে আমি হেম স্টিচ দিয়ে নেবো। তো তার আগে আবার 1/2 ইঞ্চ পরিমাণ ফোল্ড করে নিয়ে একটু স্টিচ দিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে আর্মহোল শেপ দেব ফ্রন্ট পার্টে। তো আমি সবসময়ই কাপড় স্টিচিংয়ের সময় আর্মহোলের শেপটা দিই। ঠিক এইভাবে 1 ইঞ্চ পরিমাণ ভেতর দিকে ফ্রন্ট করে নিয়ে স্টিচটা দিয়ে নেব। আর আগে থেকে আমি কখনোই আর্মহোলের শেপ দিই না, স্টিচিংয়ের সময়তেই দিই। এবার আমি আর্মহোলটা দেখে নেব যে ঠিকঠাক মতো হচ্ছে কি না ব্লাউজের সঙ্গে, কোথাও কম বেশি আছে কি না। এতে করে কি হয়, সেলাই দেওয়ার পর আর খুলতে হবে না। তাই আগে আমি একটু অ্যাডজাস্ট করে দেখে নিই যে আমার ঠিকঠাক এসেছে কি না, মানে পারফেক্ট ফ্যাব্রিক টু ফ্যাব্রিক এসেছে কি না। আমার ঠিক এসে গেছে। এবার আমি এখানে স্টিচ দিয়ে নেব, মানে স্লিভস অ্যাটাচ করতে চলেছি আমি। আর এখানে একদম টান দেওয়া চলবে না, শুধু আলতো হাতে একটার উপর একটা বসিয়ে স্টিচ দিয়ে নিতে হবে। ঠিক আমি যেখানে দিচ্ছি, আমি যেহেতু এখানে দেখালাম না ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে, এখানে কিন্তু 2 বার স্টিচ দিতে হবে। আর এভাবে ব্লাউজটা ফ্রন্ট পার্টে একটার উপর একটা রেখে একদম ধার দিয়ে স্টিচ দিয়ে নিতে হবে। এতে করে কি হবে, যখন আমি উল্টো করে নিয়ে আমি ফিটিংসে স্টিচ দেব, তখন ইন্টারলক সেলাইয়ের কোনো প্রয়োজন হবে না। তো যাদের বাড়িতে ইন্টারলক মেশিন নেই তারা এই প্রসেসটা ফলো করলে খুবই ভালো হবে, মানে খুবই হেল্পফুল হবে। এবার আমি ফিটিংসের মাপ অনুযায়ী বসিয়ে নিচ্ছি, মার্ক দিয়ে নিচ্ছি। যেহেতু আমার 3/4 ব্লাউজ, মানে কনুয়ের একটু নিচে আছে, তো সেই হিসাবে আমাকে 3টে মার্ক ফলো রেখে করতে হয়। এবার কোমর থেকে আমি ফিটিংসের মাপ দিয়ে নিলাম আর এইভাবে উল্টো করে নিয়ে আমি ফিটিংসের মাপ চালিয়ে দিলাম। আর অবশ্যই এখানে স্টিচ দেওয়ার সময় ফ্যাব্রিকটাকে ওপরের দিকে তুলে দিতে হবে। এতে করে কি হবে, হাতটা যখন ওপরের দিকে উঠবে তখন কোনো রকম টান ধরবে না। আর আমি এখানে কাস্টমারের সুবিধার্থে 2-3টে আমি স্টিচ দিয়ে দিচ্ছি, যাতে কারোর যদি ফিটিংসে টাইট হয় তো একটা স্টিচ খুলে দিলেই সুবিধা হবে। তাই আমি 3টে করে স্টিচ দিয়ে নিচ্ছি। আর এইখানটায় আমি একটু ফোল্ড করে দিচ্ছি, যাতে ওয়েস্টের কাছে কোনো রকম হাত তুললে বাড়তি কাপড়টুকু যাতে দেখা না যায়। এখানে ঠিক এইভাবে ভি শেপ করে ভেতর দিকে ফোল্ড করে ঢুকিয়ে এখানে আমি স্টিচ চালিয়ে দেব, মানে ব্লাউজটা পরার পর যাতে কোমরের দিক থেকে বাড়তি কাপড়টুকুও দেখা না যায়, সেজন্য আমার এটা করা। আমার ব্লাউজ স্টিচিংয়ের পর্ব তো শেষ হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।